ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবি শেড 2026-এর প্রস্তুতির আজকের ক্লাসে লিটারি স্কুলস এবং মুভমেন্টে ক্লাস নাম্বার 30-তে আমরা আলোচনা করব ট্রান্সেন্ডেন্টালিজম নিয়ে। আশা করছি লিটারি স্কুল এবং মুভমেন্টের এর আগের ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো অবশ্যই করে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। নেট সেট, ডাব্লিউবি এসএলএসটি, আপার প্রাইমারি, পিএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমার বিশেষ পেইড মান্থলি মেম্বারশিপ ব্যাচ রয়েছে। তোমরা চাইলে সেই ব্যাচগুলো পারচেস করতে পারো, যেখানে খুব স্বল্প মূল্যে তোমরা এই রকম প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু ফুললি প্রিপারেশনের ব্যাচ পেয়ে যাচ্ছ, যেখানে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস থাকবে, প্রশ্ন উত্তরের ডিসকাশনের ক্লাস থাকবে, সঙ্গে থাকবে ওয়ান লাইনার ডিসকাশনের ক্লাসও। পাশাপাশি এই সমস্ত এক্সামের ফুল সিলেবাস বেসড নোটস, ওয়ান লাইনার্স এবং এমসিকিউ সহ প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা সরাসরি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও ফুল সিলেবাস বেসড এই সমস্ত নোটসগুলি পারচেস করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এবং আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে পাশাপাশি নেট এবং সেট সংক্রান্ত বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। সব কিছুর লিঙ্কই আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, তাই যারাই নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। দেখো, লিটারি স্কুলস এবং মুভমেন্টের আজকের ক্লাসে ট্রান্সেন্ডেন্টালিজম নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে জানবো এই যে ট্রান্সেন্ডেন্টালিজম এটা কি, কোর ডেফিনেশন অ্যান্ড ফিলসফিক্যাল রুটস। দেখো, ট্রান্সেন্ডেন্টালিজম হচ্ছে একটা মুভমেন্ট, ঠিক আছে? নিউ ইয়র্কের প্রধানত কনকর্ড ম্যাসাচুসেটসকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা মুভমেন্ট। এটা একদিকে যুক্তিবাদ বা র্যাশনালিজমের বিরুদ্ধে এবং ব্যক্তির অভ্যন্তরীণ বা আধ্যাত্মিকতার পক্ষে একটা প্রতিক্রিয়া ছিল, ঠিক আছে? আনুমানিক 1835 থেকে 1860 সালে এটা দেখা দিয়েছিল এবং এটাকে আমেরিকান সাহিত্যের প্রথম বড় ধরনের বিকাশ বা ফ্লাওয়ারিং অফ ডিস্টিংক্ট আমেরিকান লিটারেচার বলা হয়। বোঝা গেছে? কোর বিলিফ মানে মূল বিশ্বাস বা দর্শন কি ছিল? দেখো, সর্বেশ্বরবাদ, ঠিক আছে? ওভার সোল মানে এই যে ট্রান্সেন্ডেন্টালিস্টরা বিশ্বাস করতেন যে ঈশ্বর বা একটা মহাজাগতিক ঐশ্বরিক আত্মা প্রতিটা মানুষ এবং প্রকৃতির অবয়বের মধ্যে রয়েছে। আর তাদের মতে সত্য জ্ঞান কোনো বাহ্যিক যুক্তি বা ধর্মীয় মতবাদের মাধ্যমে পাওয়া যায় না, বরং সেটা মানুষের নিজস্ব অন্তর্দৃষ্টি বা সেটা সজ্ঞার মাধ্যমেই অর্জন করা যায়, মানে ইনটুইশনের মাধ্যমে, ঠিক আছে? সমাজ বা কোনো প্রাতিষ্ঠানিক নিয়মের যে ব্যক্তির নিজস্ব বিবেক এবং আত্মনির্ভরশীলতাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিত। তাহলে ট্রান্সেন্ডেন্টালিজম হচ্ছে 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে আমেরিকায় গড়ে ওঠা একটা ফিলসফিক্যাল, স্পিরিচুয়াল এবং লিটারারি মুভমেন্ট। এটা মূলত সেই প্রচলিত সমাজ ব্যবস্থা, কঠোর ধর্মীয় নিয়ম এবং যান্ত্রিক যুক্তিবাদের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ ছিল, ঠিক আছে? এরা বিশ্বাস করতো কি না, ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি আকাশ বা কোনো মন্দিরে নয়, এটা প্রতিটা মানুষের ভেতরে এবং প্রতিটা উপাদানের মধ্যে মিশে আছে। সত্যকে জানতে হলে কোনো বই বা ধর্মীয় নেতার প্রয়োজন নেই, মানুষের নিজের মনের কথা বা অন্তর্দৃষ্টিই হচ্ছে আসল সত্য। প্রকৃতি মানুষের মনের শিক্ষক, প্রকৃতির কাছ থেকেই মানুষ নিজের আত্মাকে এবং ঈশ্বরকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। আর অন্ধভাবে সমাজ বা অন্ধবিশ্বাসের নিয়ম না মেনে নিজের বিবেক যা সঠিক বলে মনে করে সেই অনুযায়ী চলা উচিত। এটাই হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিস্টদের মতবাদ। বোঝা গেছে? এরপরে আমরা এই যে ট্রান্সেন্ডেন্টালিজম এর প্রধান দার্শনিক প্রভাব নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা ইমানুয়েল কান্টের নাম পাবো। দেখো, ট্রান্সেন্ডেন্টাল শব্দটা জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শন থেকে নেওয়া হয়েছে, যেটা মানুষের মনের জন্মগত সেই স্ট্রাকচার এবং অভিজ্ঞতার অতীত জ্ঞানকে কিন্তু নির্দেশ করে। এবং ইংলিশ রোম্যান্টিসিজম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিচের প্রকৃতির প্রতি সেই যে দৃষ্টিভঙ্গি এবং রোমান্টিক ধারণা এই মুভমেন্টটাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, সেটাও আমরা জানতে পারবো।
আর ইস্টার্ন ফিলোসফি কেন এখানে উল্লেখ করেছি, দেখো এই ধারার লেখকরা হিন্দু ধর্মগ্রন্থ বিশেষ করে আমাদের উপনিষদ এবং ভগবদ গীতার দ্বারা কিন্তু গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন, যেটা সমস্ত সৃষ্টির একত্বকে প্রকাশ করে, বোঝা গেছে, ইউনিটি অফ অল ক্রিয়েশনকে প্রকাশ করে। তাহলে সেদিক থেকে ট্রান্সেন্ডেন্টালিস্টরা এই যে ইস্টার্ন ফিলোসফি দ্বারা খুবই প্রভাবিত, সেটা আমরা অনায়াসেই বলতে পারি। এরপরে আমরা হিস্টোরিক্যাল অ্যান্ড সোশ্যাল কনটেক্সটটা নিয়ে আলোচনা করব। দেখো সবার প্রথমে আমরা পাচ্ছি রিয়াকশন টু ইউনিটারিয়ানিজম, এর বিরুদ্ধে প্রতিক্রিয়া। দেখো হার্ভার্ড ডিভাইনিটি বা ডিভিনিটি স্কুলে তখন যে কঠোর অতিযৌক্তিক এবং একটা ইন্টেলেকচুয়ালিজম ধর্মতত্ত্ব পড়ানো হতো, তার বিরুদ্ধে এটা একটা প্রগতিশীল বিদ্রোহ ছিল। ট্রান্সেন্ডেন্টালিস্টরা ধর্মের এই যান্ত্রিক এবং আবেগহীন রূপটাকে কখনোই কিন্তু পছন্দ করেননি। এছাড়া অ্যান্টি ম্যাটেরিয়ালিজম, এই সময়ে আমেরিকায় শিল্প বিপ্লব, ক্রমবর্ধমান বাণিজ্যিকীকরণ এবং অর্থনৈতিক লোভের ব্যাপক প্রসার ঘটেছিল। এই মতবাদ তার তীব্র সমালোচনা করে আধ্যাত্মিক মূল্যবোধের উপরে জোর দিয়েছিল। আর কি সোশ্যাল রিফর্ম কানেকশনস, যেহেতু ট্রান্সেন্ডেন্টালিস্টরা বিশ্বাস করতেন যে ঈশ্বরের অংশ বা ঐশ্বরিক আলো প্রতিটা মানুষের আত্মার ভেতরে সমানভাবে বিদ্যমান, তাই তারা সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা নেয়। তারা মূলত তিনটা বিষয়ে জোরালো একটা বক্তব্য রেখেছিল: অ্যাবলিশনিজম, উইমেন রাইটস অ্যান্ড সাফ্রেজ আর ইউটোপিয়ান কমিউনস। দেখো দাসপ্রথা সম্পূর্ণ বিলুপ্ত করা, নারীদের অধিকার এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করা, আর ইউটোপিয়ান কমিউনস হচ্ছে একটা আদর্শ সমাজ গড়ে তোলার চেষ্টা। এক্সাম্পল হিসেবে দেখো বুক ফার্ম, জর্জ রিপল এটা প্রতিষ্ঠা করেন। আর কি আর পাচ্ছি আমরা ফ্রুইটল্যান্ডস, অ্যামোস ব্রুসেন এটা প্রতিষ্ঠা করেন, বোঝা গেছে। তাহলে 1830 থেকে 1850 সালের দিকে আমেরিকার সমাজে মূলত তিনটে বড় জিনিস ঘটেছিল, যার প্রতিবাদে বা যার প্রতিক্রিয়ায় এই ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্টটা শুরু হয়েছিল: ধর্মের অতিযৌক্তিকতা, টাকার পেছনে ছোটা এবং শিল্প বিপ্লব, আর সমাজের তীব্র বৈষম্য বা অন্যায়। দেখো আমরা যখন দেখেছিলাম যে আমেরিকায় চার্চ বা হার্ভার্ডের মতো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তখন ইউনিটারিয়ানিজম বা ধর্মের খুব প্রভাব ছিল, তারা ধর্মকে খুব যান্ত্রিক নিয়মকানুন আর লজিক দিয়ে বোঝাতো, তো সেখানে আবেগ বা মনের কোনো জায়গা ছিল না। তো এমারসন এবং তার বন্ধুরা তখন কি বললেন, ধর্ম কোনো ল্যাবরেটরির বিজ্ঞান তো নয় যে শুধু যুক্তি দিয়ে বুঝবো ধর্মকে। ধর্ম হচ্ছে মানুষের মনের ব্যাপার, ঈশ্বরের সাথে সরাসরি মানুষের অনুভূতির ব্যাপার। তো তাই তারা এই যে কঠোর নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। আর তখনকার সময়ে আমেরিকার নতুন সেই সমস্ত কলকারখানা যেগুলো তৈরি হচ্ছিল, মানুষ শহরমুখী হচ্ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ছিল এবং সমাজে টাকার লোভ এবং বস্তুবাদ মারাত্মক রূপ নিচ্ছিল। তো এই যে ট্রান্সেন্ডেন্টালিস্টরা কি দেখলেন, মানুষ মেশিনের মতো হয়ে যাচ্ছে, আত্মার শান্তি হারিয়ে ফেলছে। তারা এর তীব্র বিরোধিতা করে বললেন, টাকা আর কারখানার পেছনে অন্ধ হয়ে ছুটো না, প্রকৃতির কাছে ফিরে যাও, তাতেই আত্মার আসল উন্নতি হবে। আর সেই সময়ের আমেরিকায় সেই সমস্ত কালো মানুষদের উপর অমানবিক দাস প্রথা চালু ছিল এবং সমাজে নারীদের কোনো সমান অধিকার বা ভোটাধিকার ছিল না। তো ট্রান্সেন্ডেন্টালিস্টরা মূলত কি বলেছিলেন, সবার ভেতরে ঈশ্বরের সমান আলো আছে, তাহলে সমাজে কেন ছোট বড় ইত্যাদি মানুষ থাকবে, মানে মানুষের মধ্যে ভেদ থাকবে কেন? তাই এই বিশ্বাস থেকে তারা বললেন দাসপ্রথা বন্ধ করতে হবে। সেই আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়লো, নারীদের অধিকারের পক্ষে তারা লড়াই করলো, এমনকি সমাজ থেকে দূরে গিয়ে নিজেরা মিলেমিশে থাকার জন্য বুক ফার্মের মতো আদর্শ যৌথ সমাজ তারা গড়ে তুললো। ঠিক আছে, তাহলে টাকা পয়সার লোভ, ধর্মের একঘেয়েমির নিয়ম আর সমাজের অন্যায়ের বিরুদ্ধে মানুষের মন, আত্মা এবং প্রকৃতিকে বাঁচানোর একটা লড়াই ছিল, আমরা বলতে পারি, এই ট্রান্সেন্ডেন্টালিজম। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা দ্য ইনস্টিটিউশনাল অর্গ্যানসগুলো নিয়ে আলোচনা করব, মানে প্রধান প্রতিষ্ঠান এবং পত্রিকাগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আসছে দ্য ট্রান্সেন্ডেন্টাল ক্লাব। দেখো এটা ছিল ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্টের সাথে যুক্ত কবি, লেখক এবং দার্শনিকদের একটা আনুষ্ঠানিক আলোচনা চক্র। এই ক্লাবটা 1836 সালে আমেরিকার ম্যাসাচুসেটসের কেমব্রিজ শহরে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্যোক্তাদের মধ্যে ফ্রেডরিক হেনরি হেস ছিলেন এবং এই যে মুভমেন্ট ট্রান্সেন্ডেন্টালিজম এর যে অন্যতম ফিগার রালফ ওয়ালডো এমারসন ছিলেন এবং জর্জ পুতনাম ছিলেন। পরবর্তীকালে হেনরি ডেভিড থারো, মার্গারেট ফুলার, ব্রনসন অলকটের মতো সমস্ত ব্যক্তিত্বরাও এতে যোগদান করেন। এই ক্লাবটার আদি এবং আসল ডাকনাম ছিল হেজেস ক্লাব। ঠিক আছে, কি ছিল? হেজেস
ক্লাব। এর অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রেডরিক হেনরি হেজ থাকতেন ম্যানের ব্যাঙ্গার শহরে। তিনি যখনই কোনো কাজে বোস্টন বা কেমব্রিজ এলাকায় আসতেন, তার সেই সফরকে কেন্দ্র করেই ক্লাবের সেই মিটিংগুলোর সূচি বা শিডিউল তৈরি করা হতো। ঠিক আছে, তাহলে 1836 সালের সেপ্টেম্বর মাসে এই যে ক্লাবটা, এই ক্লাবটার আনুষ্ঠানিক মিটিংটা ঘটেছিল আমরা বলতে পারি জর্জ রিপলির বাড়িতে। এই ক্লাবের সদস্যদের চিন্তা ভাবনা প্রকাশের জন্যই পরবর্তীতে সেই যে বিখ্যাত ডায়াল পত্রিকাটা চালু করা হয়। আশা করি বোঝা গেছে। এখানে আমরা ডায়াল ম্যাগাজিন নিয়ে তাহলে আলোচনা করব, কারণ এক্ষেত্রে আমরা প্রধান প্রতিষ্ঠাতা এবং পত্রিকাগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে দ্বিতীয়ত আমরা দ্য ডায়াল ম্যাগাজিন নিয়ে আলোচনা করব। দেখো, ডায়াল ম্যাগাজিনের প্রকাশনার সময়কাল হচ্ছে 1840 থেকে 45। এই যে পত্রিকাটা মোট 4টা বছর ধরে চলেছিল। এটা একটা ত্রৈমাসিক পত্রিকা, মানে বছরে 4 বার প্রকাশিত হতো 3 মাস অন্তরে। একে এই যে মুভমেন্টের লিটল ম্যাগাজিন বলা হয়। লিটল ম্যাগাজিন বলতে বোঝায় এমন পত্রিকা যেটা বাণিজ্যিক লাভের জন্য নয়, বরং একদম নতুন এবং প্রগতিশীল চিন্তা ভাবনা বা সাহিত্যকে তুলে ধরার জন্য ছোট আকারে প্রকাশিত হয়। সম্পাদক কারা কারা ছিলেন? মার্গারেট ফুলার ছিলেন এই পত্রিকার প্রথম 2 বছরের সম্পাদনার দায়িত্বে। এছাড়াও রাল্ফ ওয়ালডো এমারসনকে পাই। ফুলার পদত্যাগ করার পর শেষ 2 বছর সম্পাদনার ভার তিনি নিয়েছিলেন। ঠিক আছে, এই পত্রিকায় আমোস ব্রনসন অলকটের একটা বিখ্যাত কলাম বা ধারাবাহিক লেখা বের হতো, যার নাম কি ছিল? অরফিক সেইংস। মূলত ছোট ছোট সেই দার্শনিক উক্তি বা প্রবচন হিসেবে এটা দেখা দিত। তাহলে অরফিক সেইংস কার লেখা বললে আমরা আমোস ব্রনসন অলকট বলবো। বোঝা গেছে? এরপরে আমরা এই যে ট্রান্সেন্ডেন্টালিজমের প্রধান লেখক এবং তাদের গুরুত্বপূর্ণ সমস্ত লিটারারি ওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা কার নাম পাচ্ছি? দেখো, রাল্ফ ওয়ালডো এমারসন। ট্রান্সেন্ডেন্টালিজমের একদমই যাকে জনক বলা হয়, দ্য সেজ অফ কনকর্ড বলা হয়, কারণ তিনি ম্যাসাচুসেটসের কনকর্ড শহরে থাকতেন, তাই তাকে দ্য সেজ অফ কনকর্ড বলা হতো। দেখো, তাকে ট্রান্সেন্ডেন্টালিজমের ফাদারও বলা হয়। ঠিক আছে, 1936 সালে ট্রান্সেন্ডেন্টালিজমের যে মূল যে বুকটা বা ম্যানিফেস্টো যেটা এসেছিল সেটা হচ্ছে কি? নেচার, তাই না? এবং এই বইতেই এমারসন তার বিখ্যাত সেই যে রূপক ব্যবহার করেন। এর অর্থ হচ্ছে, যখন একজন মানুষ অহংকার এবং নিজের অস্তিত্ব ভুলে প্রকৃতির সাথে সম্পূর্ণ মিশে যায়, তখন সে একটা স্বচ্ছ চোখের মতো হয়ে ওঠে। সে নিজে কিছু দেখে না, কিন্তু মহাজাগতিক ঈশ্বর বা ওভার সোল তার মধ্যে দিয়ে সব কিছু দেখতে পায়। দ্য আমেরিকান স্কলার এসেছিল 1837-এ। এটা ছিল হার্ভার্ডের ফি বেটা কাপ্পা সোসাইটিতে দেওয়া একটা ইমারসনের বিখ্যাত বক্তৃতা। বিখ্যাত লেখক অলিভার ওয়েন্ডেল হোমস এটাকে আমেরিকার ইন্টেলেকচুয়াল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলেছিলেন, কারণ এমারসন এখানে আমেরিকান লেখকদের ইউরোপীয় অনুকরণ ছেড়ে নিজেদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতি তৈরি করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও তার সেলফ রিলায়েন্স আমরা দেখতে পাই 1841-এ এসেছিল। এর মূল কথা কি? সমাজ বা অন্ধ রীতিনীতিকে অন্ধভাবে অনুকরণ না করে নিজের ভেতরের সেই কণ্ঠস্বর এবং বিবেকের উপরে ভরসা রাখতে হবে। এছাড়াও দ্য ওভারসোল দেখতে পাই 1841-এ, বিখ্যাত একটা এসে, যেখানে তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা মানুষের আত্মা, প্রকৃতি এবং ঈশ্বর সবই আসলে একটা একক মহাজাগতিক সুতোয় বাঁধা, ইউনিভার্সাল সোল। সেই ধারণাটা এখানে তিনি দিয়েছিলেন। বোঝা গেছে? এরপরে আমরা দ্বিতীয় যে মেজর ফিগার ট্রান্সেন্ডেন্টালিজমের, হেনরি ডেভিড থারো, তাকে পাবো। দেখো, হেনরি ডেভিড থারো, এমারসন যা শুধু তত্ত্বে বলে গিয়েছিলেন, থারো নিজের জীবনে সেটা বাস্তবে প্রয়োগ করেছিলেন। তার আমরা ওয়ালডেন পাচ্ছি, অর লাইফ ইন দ্য উডস পাচ্ছি 1854-এ। থারো ম্যাসাচুসেটসের ওয়ালডেন পন্ড নামক একটা হ্রদের ধারে নিজের হাতে একটা ছোট্ট কুটির তৈরি করেছিলেন। সেখানে তিনি ঠিক 2 বছর 2 মাস এবং 2 দিন সম্পূর্ণ একা এবং প্রকৃতির কোলে সরল জীবনযাপন করেছিলেন। এই বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই তিনি এই যে বিশ্ববিখ্যাত অটোবায়োগ্রাফিমূলক গ্রন্থটা লেখেন। এর মূল উদ্দেশ্য ছিল মানুষের কৃত্রিম এবং বিলাসী চাহিদাকে কমিয়ে প্রকৃতির সাথে একাত্ম হওয়া। তার সিভিল ডিসওবিডিয়েন্স আমরা পাচ্ছি 1849-এ। এর আসল বা আদি নাম কি ছিল? রেজিস্ট্যান্স টু সিভিল গভর্নমেন্ট। বোঝা গেছে?
আমেরিকার দাসপ্রথা এবং মেক্সিকান আমেরিকান যুদ্ধের প্রতিবাদে থারো সরকারকে ট্যাক্স দিতে অস্বীকার করেন, যার কারণে তাকে এক রাত জেলেও কাটাতে হয়েছিল। তো অন্যায্য আইনের বিরুদ্ধে এই যে অহিংস প্রতিরোধের নীতিটা পরবর্তীকালে আমরা দেখতে পাই কিন্তু ভারতের মহাত্মা গান্ধীও অনুসরণ করেছিলেন। সেই সত্যাগ্রহ আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়রও এটার দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, তাই না? এরপরে আমরা তৃতীয় যে ব্যক্তিত্ব মার্গারেট ফুলার তাকে দেখতে পাই। মার্গারেট ফুলার তিনি যে শুধুমাত্র ট্রান্সেন্ডেন্টাল ক্লাবের সদস্য ছিলেন তাই নয়, আমেরিকার সাহিত্য ইতিহাসের অন্যতম প্রথম এবং প্রভাবশালী নারীবাদী কণ্ঠস্বর ছিলেন। তার উইমেন ইন দ্য 19th সেঞ্চুরি পাই 1845-এ। আমেরিকান সাহিত্যের ইতিহাসে প্রথম প্রধান একটা নারীবাদী গ্রন্থ হিসেবে এটা বিবেচিত হয়। ফুলার এই বইতে যুক্তি দিয়েছিলেন যে সমাজ নারীদের ওপরে যে সমস্ত স্ট্রাকচারাল বাধা বা সামাজিক নিয়ম কানুনগুলো চাপিয়ে রেখেছে সেটা কেবলই নারীদের পিছিয়ে রাখছে না, বরং আরও সামগ্রিকভাবে মানব জাতির সম্ভাবনাটাকে নষ্ট করে দিচ্ছে, কলুষিত করছে। তাই তার মতে পুরুষ এবং নারী উভয়ই সমান এবং ঐশ্বরিক আত্মা রয়েছে যেহেতু, তাই নারীদের সম্পূর্ণ মানসিক, আধ্যাত্মিক এবং অর্থনৈতিক স্বাধীনতা দেওয়া উচিত, যাতে তারা নিজেদের পূর্ণ বিকাশ ঘটাতে পারে। বোঝা গেছে? তার এই বইটা প্রথমে 1843 সালে ডায়াল পত্রিকায় দ্য গ্রেট ল সুইট ম্যান ভার্সেস মেন, উইমেন ভার্সেস ওমেন নামে একটা প্রবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে 1845 সালে এটা বই আকারে বিস্তারিতভাবে প্রকাশিত হয়। তিনি মেরি উলফস্টোন ক্রাফটের সেই বিখ্যাত বই আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেনের আমেরিকান সংস্করণ বা উত্তরসূরি হিসেবে নিজের এই কাজটিকে দেখতেন। এরপরে আমরা যে চতুর্থ ব্যক্তিত্বকে পাবো এই ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্টের, তিনি হচ্ছেন ওয়াল্ট হুইটম্যান। তিনি এই মুভমেন্টের সমস্ত গদ্য বা তত্ত্বগুলোকে কবিতায় রূপ দিয়েছিলেন। হুইটম্যানকে বলা হয় ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্টের কাব্যিক রূপ। ইমারসন এবং থারো যেটা মূলত প্রবন্ধ বা গদ্যের মাধ্যমে প্রচার করেছিলেন, হুইটম্যান সেটা তার কবিতার পংক্তিতে পংক্তিতে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন। তার কবিতাগুলো পড়ে স্বয়ং রালফ ওয়ালডো এমারসনও মুগ্ধ হয়ে চিঠি লিখে তার ভূয়সী প্রশংসা করেছিলেন এবং এটাকে আমেরিকান সাহিত্যের সবচেয়ে অনন্য সৃষ্টি বলেও অভিহিত করেছিলেন। লিভস অফ গ্রাস আমরা দেখতে পাই তার, ঠিক আছে? এটা আমেরিকান কাব্য সাহিত্যের ইতিহাসে একটা যুগান্তকারী সৃষ্টি। হুইটম্যান প্রথাগত সেই রাইম ভেঙে সম্পূর্ণ নতুন নিয়মে ফ্রি ভার্সে কবিতাগুলো লিখেছিলেন। এই কারণেই তাকে ফাদার অফ ফ্রি ভার্স বলা হয়। এই কাব্যগ্রন্থের মূল কবিতাগুলো মূলত তিনটে মূল বিষয়কে সেলিব্রেট করে। দ্য ইন্ডিভিজুয়াল সোল, মানে প্রত্যেকটা মানুষের নিজস্ব অনন্য সত্তা এবং শরীরের পবিত্রতা আছে। আর কি ডেমোক্রেসি, আমেরিকান গণতন্ত্র, যেখানে সমাজের প্রত্যেকটা মানুষ, ধনী দরিদ্র নারী পুরুষ সবাই সমান। আর হচ্ছে নেচার, প্রকৃতির সাথে মানুষের গভীর আধ্যাত্মিক সংযোগ। 1855 সালে প্রথম সংস্করণে এই বইটাতে কোনো কবির নাম কিন্তু ছিল না এবং মাত্র 12টা কবিতা তাতে ছিল। কটা? 12টা। এর মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে সং অফ মাইসেলফ। হুইটম্যান তার সারা জীবনে এই বইটার একাধিক সংস্করণ বের করেছিলেন এবং 1892 সালে তার মৃত্যুর আগে প্রকাশিত শেষ যে সংস্করণটা সেটাকে ডেথবেড এডিশন বলা হয়। বোঝা গেছে? তাহলে আমরা ট্রান্সেন্ডেন্টালিজম মুভমেন্টের ম্যানিফেস্টো বললে নেচার পাচ্ছি, যেটা এসেছিল 1836-এ। অফিসিয়াল অর্গান বললে আমরা দ্য ডায়ালকে পাচ্ছি 1840 থেকে 44 পর্যন্ত যেটা চলেছিল। দ্য ফার্স্ট ফিমেল এডিটর অফ ডায়াল বললে মার্গারেট ফুলারকে পাচ্ছি এবং ফিলোসফিক্যাল কাউন্টার পার্ট মানে অ্যান্টি ট্রান্সেন্ডেন্টালিস্ট হিসেবে আমরা নাথানিয়েল হথর্ন এবং হারমান মেলভিলকে পাচ্ছি। ঠিক আছে? তারা এই যে মুভমেন্ট এর যে অতিরিক্ত আশাবাদ তার তীব্র সমালোচনা করেছিলেন, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আশা করি ট্রান্সেন্ডেন্টালিজম এবং ট্রান্সেন্ডেন্টালিজমের সমস্ত কিছু ইন ডিটেল সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে আজকের ক্লাসটা একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। লিটারারি স্কুলস এবং মুভমেন্টের এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে।